শোনা যায় টমেটো নাকি আমাদের দেশের খাবার নয়, তাই পুরনো দিনে টমেটোর ব্যবহার মানুষ সেরকম জানতই না। অনেক পরে বিদেশ থেকে এটিকে আমদানি করা হয়েছিল। তারপর থেকে টমেটোর প্রচলন এতই বাড়তে থাকে যে বর্তমান দিনে টমেটো ছাড়া আমাদের একদিনও চলে না। এরকমই অনামিকা দেবীর পরিবারে তার বৌমা অনুষ্কা টমেটোকে এক অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিল। চলুন দেখে নিই তাদের পরিবারের গল্প। খাবার টেবিলে বসে অনুষ্কার স্বামী প্রশান্ত তরকারি দেখে বলে, দূর বাবা, টমেটো আলু আবার? রোজ রোজ এই টমেটো আলু খেতে আমাকে ভালো লাগে না, বিরক্ত লেগে যাচ্ছে। হয় টমেটো আলু, না হলে টমেটো চচ্চড়ি, না হলে টমেটো ভাত, না হলে টমেটোর চাটনি। বলি মানুষ টাকা রোজগার করে কিসের জন্য? দুবেলা দুটো ভালো মন্দ খাওয়ার জন্য তো, এই আশাই তো রোজগার করে। কিন্তু আমাদের বাড়িতে সেসব খাবার হয় না, সারাক্ষণ শুধু সেই একই বোরিং খাবার। খাবারের দিকে তাকালেও কান্না পেয়ে যায়। টমেটো ছাড়া কি আর কোনো সবজি নেই? বাজারে এত রকমের ভ্যারাইটি সবজি পাওয়া যায়, ফুলকপি, বাঁধাকপি, গাজর, কড়াইশুঁটি, কি নেই? তাও তুমি রোজ এই একই তরকারি রান্না কেন করো বলো তো? ছেলে আবার সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে এক মুঠো ভালো করে খাবে বলে, কিন্তু বেচারার কপালটাই খারাপ। এমন বৌমা হয়েছে যে সারাক্ষণ আমাদেরকে এই টমেটোর মধ্যেই আটকে রেখেছে। দেখুন মা, আমার কোনো শখ নেই আপনাদেরকে টমেটোর মধ্যে আটকে রাখার, কিন্তু আপনারা কি জানেন এই সিজনে ফুলকপি কতটা ক্ষতিকারক? এগুলো তো শীতের সবজি, আর সারা বছর এগুলোকে ইনজেকশন দিয়ে, ওষুধ দিয়ে ফলানো হচ্ছে, সেগুলোতে পেস্টিসাইড থাকে। এই সবজি খেলে না অসুখ একেবারে নিশ্চিত। বৌদি, আমি মানছি শীতের সবজি এখন না খাওয়াই ঠিক, তা বলে বর্ষার সবজি তো পাওয়াই যায় নাকি? নাকি বর্ষাকালে মানুষ কোনো কিছু খায় না, শুধু টমেটোই খায়? খায় না কেন? এই সিজনে সবুজ অনেক সবজি পাওয়া যায়, কিন্তু সেই সবজিগুলোর দাম জানো? প্রত্যেকটা সবজি 200 টাকার কাছাকাছি দাম। এই তো সেদিনে 90 টাকা দিয়ে 500 গ্রাম কুঁদরি কিনে এনেছিলাম, কিন্তু যখন কড়াতে ভাজা হলো তখন এইটুকু হয়ে গেল। সবাইকে দিতে দিতে সেই সবজি শেষ। আমার কথা তো কেউ ভাবলোই না। বারেক টমেটো ছিল, তাই একটু ভর্তা করে ভাতটুকু আমি খেতে পারলাম। দেখো বৌদি, কখনো সবজি শেষ হয়ে গেলে বা কিছু না থাকলে তখন টমেটো খাওয়াটা ঠিক আছে, কিন্তু এই সব সময় মেন খাবার হিসেবে টমেটো রাখলে টমেটোর প্রতি আর ভক্তি থাকে বলো? সত্যি বলছি, এখন তো টমেটো দেখলেই আমার গা জ্বলে। তুমি এক কাজ করো, ঢেঁড়স আর কুঁদরি ভাজা করে দাও। বাজেট বাঁচাতে গিয়ে তুমি যে সবাইকে না খাইয়ে শুকিয়ে মেরে ফেলবে দেখছি। 200 টাকা হোক আর 500 টাকা হোক, অন্তত মানুষ খাবারটা তো একটু শান্তি করে খা। রীতিকা একেবারে ঠিক কথা বলেছে। এই রোজ রোজ টমেটো নিয়ে অশান্তি আমার আর ভালো লাগছে না। আজ থেকে তুমি ঠিক করে নাও কখন কি রান্না করবে। আমরা সব কিছু সবজি খেতে রাজি, তবে আমাদের জন্য টমেটোর কিচ্ছু রান্না করবে না। আমরা টমেটো খাবো না, ব্যাস। এভাবেই সবাই অনামিকাকে টমেটোর জন্য বিভিন্ন রকমের কথা শোনায়। অনামিকা বাড়ির লোকেদের কথা বুঝতে পারছিল, কিন্তু তারও করার কিচ্ছু ছিল না। সত্যি সত্যি শহরে থাকতে গেলে একটু বুঝে শুনে চলতে হয়। প্রথম প্রথম অনামিকা বাজার থেকে টমেটো কিনে তা দিয়ে খাবার দাবার রান্না করত, কিন্তু তার ছোট বাচ্চা হবার পর থেকে খরচ আরো বেড়ে গিয়েছিল। সে ওই একই টাকায় সংসার চালানোর জন্য নতুন উপায় খুঁজতে থাকে। রাতে সবাই বসেছিল, তখনই অনামিকা দেবী বলেন, আচ্ছা বৌমা, তুমি বাজার থেকে কি সব গাছের চারা এনেছো? আমি তখন তোমার মাসির সঙ্গে ফোনে কথা বলছিলাম, তাই ভালো করে লক্ষ্য করিনি। তারপর সারাদিন জিজ্ঞাসা করব করে আর মনেও ছিল না। মা, আমি আপনাকে বলেছিলাম না আমি বিয়ের আগে গাছপালা লাগাতে ভালোবাসতাম। আমাদের বাড়িতে একটি ছোট্টখানে সবজির বাগান ছিল, ওখানে অনেক রকমের সবজি পাওয়া যায়। যখন বাবা বাজারে যেতে পারে না, তখন ঘরে সবজি তুলেই মা রান্না বান্না করে নিত। বৌদি, তুমি কি ছাদে গাছপালা লাগাচ্ছ নাকি? আমি বলে দিচ্ছি, ছাদে কিন্তু কোনো রকমের নোংরা করবে না। ওখানে আমি যোগা ক্লাস করি। অনলাইন ক্লাসে আশেপাশে নোংরা থাকলে আমার কত বদনাম হবে তুমি জানো? আরে বাবা, যোগা করলে গাছের সঙ্গে তার কি সম্পর্ক? বরং এটা তো দেখতে ভালো লাগবে যে তুমি চারপাশে সবুজ গাছপালা রেখে যোগা করছো। দেখো বৌদি, সেই সব গাছপালা আলাদা হয়, সেগুলো দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু তুমি যে রকমের বাগানের কথা বলছো তাতে সৌন্দর্য বাড়বে না, বরং কমবে। না না, আমি এসব জঞ্জাল ছাদের মধ্যে রাখতে দেব না। রীতিকার কথা শুনে তার বাবা মোহন্ত বাবু বলেন, আরে বাবা, আমার এত বড় ছাদ, তুই একধারে যোগা করবি আর বৌমা একধারে গাছপালা লাগাবে, তাহলে তো সমস্যা হবেই না। সমস্যার কি আছে মানে? তুমি জানো না আমি ঘুরে ঘুরে ব্লগ করি,
আমার ব্লগের ভিডিও কত ভাইরাল হয় তুমি তো জানো। তার মাঝে ওই আগাছাগুলো থাকলে আমার ভিউজ অনেক কমে যাবে। অনামিকা তো ঠিক কথাই বলেছে বৌমা। কি দরকার শুধু শুধু গাছপালা লাগিয়ে ঝামেলা বাড়ানোর? যা আছে যেমন আছে ঠিক আছে তো। এমনিতেই তুমি কাজে ফাঁকি দেওয়ার জন্য আমাদেরকে শুধু টমেটো আর ভাত খাওয়াচ্ছ। এখন বাগানের নাম করে দেখা যাবে কাঁচা টমেটোই খাওয়াচ্ছ। ভাতটাও কপালে জুটবে বলে মনে হয় না। কিন্তু মা, আমি তো শুধুমাত্র শখের জন্য গাছপালা লাগাচ্ছি না। এখন বাজারে সবজিপাতির যা দাম, একটু আধটু সবজি বাড়িতে থাকলে অনেকটাই সেভ হবে। বৌদি, তুমি কিন্তু টাকা সেভ করার চক্করে আমাদেরকে শুধু টমেটো খাওয়াও। সবজি লাগালেও তুমি টমেটোই লাগাবে নিশ্চয়ই। ওই টমেটোটা আর খেতে ভালো লাগে না। শাশুড়ি এবং ননদের এই ধরনের কথা শুনে অনুষ্কার খুব খারাপ লাগে এবং সে বলে, ঠিক আছে, আপনাদের যখন টমেটো নিয়ে এতই সমস্যা, তাহলে আজকের পর থেকে আমি আপনাদের ইচ্ছে অনুযায়ী খাবার রান্না করব। আমারও ভালো লাগে না রোজ রোজ সংসারে সবার কাছ থেকে এতগুলো কথা শুনে হজম করতে। একে সবার জন্য রান্না করব, সবাইকে খাওয়াবো, আবার বাজেটের কথা চিন্তা করব, তার উপরে দিনরাত কথা শুনবো। তার থেকে ভালো এসব চিন্তা না করে আমিও ভালো মন্দ রান্না করব, দেখবো তাতে আপনাদের কতটা ভালো লাগে। পরের দিন অনুষ্কা সবজি বাজারে যায় এবং সবজিওয়ালিকে বলে, কাকি, ফুলকপি আর বাঁধাকপি কত করে গো? এই তো গো, ফুলকপি হচ্ছে 220 টাকা আর বাঁধাকপি হচ্ছে 210 টাকা করে। আচ্ছা ঠিক আছে, তুমি 1 কেজি ফুলকপি, 1 কেজি বাঁধাকপি, 500 ক্যাপসিকাম, গাজর 1 কেজি, আর হ্যাঁ একটু ঢেঁড়স বেগুনও দিও। এভাবে অনুষ্কা একদিনে 1000 টাকা সবজি কিনে বাড়ি ফিরে যায়। তারপর সেগুলোকে কেটে দিয়ে ভালো করে মশলা দিয়ে রান্না করে। দুপুরে সবাই যখন খেতে বসে তখন এত ধরনের সবজি দেখে সবার মন ভালো হয়ে যায়। আরে বাহ, আজকে তো দেখছি দারুণ খাবার রান্না হয়েছে। ফুলকপির তরকারি, আবার তার সঙ্গে গাজর মটরশুঁটি সবকিছু আছে। আহ, ধনে পাতার কত সুন্দর গন্ধ বেরোচ্ছে। একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আহা, খেতে তো দারুণ হয়েছে বৌমা। দেখলে তো, এরকম ভালো মন্দ রান্না করলে সবারই ভালো লাগে। আর তুমি কি করতে? ওই প্রত্যেকদিন একই খাবার রান্না করে দিতে। আমি মানছি রান্নার একটু ঝামেলা আছে, তা বলে একটু ভালো করে রান্না বান্না করে দেবে না? এ কি কথা বলো? মানুষ বাড়িতে বৌমা করে যাতে করে একটু বুড়ো বয়সে ভালো মন্দ খেতে পায়, আর ছেলেরা সারাদিন অফিস থেকে ফিরে একটু ভালো মন্দ খেতে চায়। আর তোমার ননদ, সেই বা কদিন এখানে থাকবে বলো? শ্বশুর বাড়িতে গিয়ে সে তো অন্তত মনে রাখতে পারবে যে তার বৌদি তাকে কত ভালো ভালো খাবার খাওয়াতো। জানি না মেয়েটা শ্বশুর বাড়ি গিয়ে কতটা কি ভালো মন্দ খেতে পারবে। তবে বাপের বাড়িতে কিছু ভালো মন্দ অন্তত খেয়ে যাক। আমি আপনার কথা বুঝতে পেরেছি মা, কিন্তু ভালো মন্দ রান্না করার পরেও 15 মিনিট ধরে আপনি আমাকে কথা শোনাচ্ছেন। অন্তত খাবারটা একটু ভালো করে খেয়ে নিন, আর আজকের দিনটা আমাকে এত ভালো রান্না করার জন্য ছাড় দিন প্লিজ। বৌদি, আমি কুদরি ভাজা খাবো না। তুমি আমার প্লেট থেকে এই সবজিটা তুলে নাও, তুমি নিজে খেয়ে নিও, কেমন? কেন ঋতিকা, তুমি তো সেদিনই বলেছিলে যে ঢেঁড়স ভাজার কুদরি ভাজা খাবে। তোমার জন্য তো আমি এটাই করেছি, আর এখন তুমি বলছো খাবে না। হ্যাঁ, এখন এত ভ্যারাইটি সবজি আছে তো, তাই আমার এটা খেতে ভালো লাগছে না গো। আচ্ছা ঠিক আছে, খেতে ভালো লাগছে না যখন, তখন প্লেটেই থাকতে দাও। আগে আমি কম সবজি হতো বলে সবার প্লেট থেকে এটা ওটা তুলে নিয়ে খেতাম, কিন্তু এখন যখন সবাই নিজের মন পছন্দ খাবার খাচ্ছে, তখন আমি বা কেন অন্যের প্লেটের এটোগুলো খাবো বলো তো? আমারও তো অধিকার আছে একটু ভালো মন্দ খাবার, নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমরা কি তোমাকে খেতে বারণ করেছি? তুমি অবশ্যই খাবে। ঋতিকা, তোর খেতে ইচ্ছে হয় খা, না হলে খাস না। এখন এত কিছু আছে যখন যেটা ইচ্ছে খেয়ে নে। এভাবে বাড়িতে প্রত্যেক দিন 400-500 টাকার সবজি আসতো এবং রান্না হতো। এরকম করে 15 দিনের মধ্যেই সংসার খরচের সমস্ত টাকা শেষ হয়ে যায় এবং 16তম দিনে অনুষ্কা আবার টমেটো ভর্তার ভাত করে। টমেটো ভর্তা ভাত দেখে প্রশান্ত চিৎকার করে বলে, কি ব্যাপার, আজকেও টমেটো ভাতে ভাত? তোমাকে কতবার বলেছি এই খাবার আমার বাড়িতে করবে না। বেশ তো কদিন ভালো মন্দ করে খাওয়াচ্ছিলে, হঠাৎ আবার কি হয়ে গেল? আরে আমার উপরে চিৎকার করার আগে আমার কথাটা তো শোনো। রোজ রোজ টমেটো ভাত খেতে ভালো লাগে না সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার কাছে সংসার খরচের আর একটাও টাকা নেই। তুমি যে 15,000 টাকা দিয়েছিলে সেটা 15 দিনের মধ্যেই শেষ হয়ে গেছে। নতুন করে আবার 15 দিনের টাকা দাও, তবেই তো আমি ভালো মন্দ খাবার রান্না করতে পারবো। মানে কি 15,000 টাকা সবজি ভাত খেয়ে শেষ হয়ে গেছে? আমার কাছে না প্রত্যেক দিনের সবজির বিল আছে, তুমি চাইলে আমি তোমাকে এক্ষুনি এনে দিতে পারি। প্রত্যেকদিন তো 400-500 টাকা বাজার করতেই চলে যায়, তাহলে আর কি বাকি থাকবে? বাকি রইলো ইলেকট্রিক বিল, গ্যাসের খরচ, আর বাচ্চার খাবার, বাবা মার ওষুধ, ঋতিকার টিউশন ফিস। তুমি বলো এই টাকার মধ্যে আমি সবকিছু কি করে ম্যানেজ করব?
অনুষ্কার হিসেবের লিস্ট শুনে প্রশান্ত চুপ করে যায়। অনামিকা দেবী, মোহন্তবাবু এবং রীতিকা আর কেউই কিছু বলে না। শেষে অনামিকা দেবী বলেন, ঠিক আছে বৌমা, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই রান্না করো। আমরা টমেটো ভর্তা, টমেটোর তরকারি, ভাত খেয়ে নেব। বৌদি সরি, তুমি না ছাদে গাছপালা লাগাতে পারো, তাতে করে তোমার যদি কিছু টাকা সেভ হয় তাহলে হোক, আমি আর আপত্তি করব না গো। এভাবে সবার মুড অফ দেখে অনুষ্কারও মন খুব খারাপ লাগে। রাতের বেলা যখন অনুষ্কা কাজকর্ম গুছিয়ে শুতে যাচ্ছিল তখন তার মায়ের ফোন আসে। আর মা বলিস না, তোর বাবা না একটু আগে দোকান থেকে ফিরলো, এখন ফরমাইশ করছে তাকে পোলাও রান্না করে দিতে হবে। কি আর করবে বলো, বাবা তো মাঝে মধ্যে এমন ফরমাইশ করে। যাও তুমি সবজি কেটে পোলাও রান্না করে ফেলো। আমার আর খেয়ে দে কাজ নেই, রাতে বসে বসে সবজি কাটবো। তাছাড়া বাড়িতে কোনো সবজি নেই, টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে পোলাও তৈরি করে দেবো ভাবছি। কি কি বললে মা? টমেটো আর পেঁয়াজ দিয়ে পোলাও তৈরি করা যায় নাকি? আরে বাবা, করতে চাইলে সবকিছুই করা যায়। বাড়ির গৃহিণীদেরকে এইসব একটু আধটু ট্রিক্স জানতে হয়, বুঝলি? যেটুকু জিনিসপত্র থাকে তা দিয়ে চটপটা আর মজাদার খাবার রান্না করার না কৌশল থাকা দরকার। তাতে একঘেয়েমিটাও কাটবে আর খরচও কমবে। কিন্তু মা, এটা তো একটা খাবার হলো, বাকি খাবারের কি উপায় করা যাবে বলো তো? রোজ রোজ তো আর টমেটো পোলাও খাওয়ানো যায় না। দূর পাগল মেয়ে, কে রোজ রোজ এই একই তরকারি রান্না করতে বলে বলতো? অল্প জিনিসপত্র দিয়ে বিভিন্ন ধরনের তরকারি পত্র রান্না করলেই তো হয়। আবার এক এক সময় এমনও হয় যে আগের দিনে সবজি বেঁচে যায়, সেই সবজিগুলোকে ফেলে না দিয়ে সেগুলোকে কোনোভাবে কাজে লাগালেই তো হয়। এই ধর না, কালকেই তো আমি আলু পটলের তরকারি করেছিলাম, রাতে তোর বাবা বললো আলু পরোটা খাবো। আমি আর নতুন করে আলু সেদ্ধ করিনি, ওই বেঁচে যাওয়া তরকারির আলুগুলোকেই পুর করে পরোটার মধ্যে তাকে বানিয়ে দিয়েছি। সেই পরোটাকে তোর বাবা যা নাম করছিল কি আর বলবো। এইভাবেই গৃহিণীদেরকে না একটু চালাক হতে হয়, বুঝলি? বর্ণালী দেবীর কথা শুনে অনুষ্কার খুব ভালো লাগে। পরের দিন সেও তার মায়ের মতো টমেটো দিয়ে পোলাও রান্না করে। আরে বাহ বৌদি, তুমি তো আজকে পোলাও রান্না করেছো। কতদিন হয়ে গেল পোলাও খাইনি, আজকের খাবারটা একেবারে জমিয়ে খাবো। হ্যাঁ, পোলাওটাতে খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে, খেতেও নিশ্চয়ই খুব ভালোই হয়েছে। কিন্তু বৌমা, এতে করে তো আবার বাজেটটা খারাপ হয়ে যাবে। মা, আপনারা নিশ্চিন্ত হয়ে খান, আমি আর বাজেট খারাপ করতে দেব না। এবার থেকে আপনাদের মুখে স্বাদও বজায় থাকবে আর আমার বাজেটও বজায় থাকবে। সেদিন অনুষ্কা বাজার থেকে বেশ কিছু সবজির চারা কিনে নিয়ে আসে এবং সেগুলোকে কিছুটা ছাদে এবং কিছুটা তার রান্নাঘরের আশেপাশের অল্প জায়গায় লাগিয়ে দেয়। কিছুদিন পর থেকেই সেই গাছগুলোতে ঢেঁড়স, বেগুন, টমেটো এবং বিভিন্ন ধরনের সবজি ফলতে থাকে। এরপর থেকে সে তার মায়ের কথা অনুযায়ী বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে খাবার রান্না করত। কখনো বেঁচে যাওয়া সবজি দিয়ে পোলাও, আবার কখনো অল্প সবজি বা আলু দিয়ে তরকারি। এতে করে সংসারের খরচ আগের থেকে অনেক কমে যায়। এদিকে প্রত্যেকদিন আলাদা রকমের খাবার পেয়ে বাড়ির লোকজনের মনও ভালো থাকে। এভাবেই অনুষ্কা পাকা গৃহিণী হয়ে ওঠে এবং সংসারের সবার মন জয় করে নেয়। সকালে ঘুম থেকে উঠেই শহরের মডার্ন বউ অহনা তার স্বামী রঞ্জনকে বলে, শোনো রঞ্জন, আমি আজ লাস্টবারের মতো বলে দিচ্ছি, তুমি আজকে রং মিস্ত্রি আর একটা কার্পেন্টারকে বাড়িতে পাঠিয়ে দিও। এই সমস্ত ফার্নিচার আমি চেঞ্জ করাবো আর রুমের কালার চেঞ্জ করাতে হবে। এই কালার আর ফার্নিচার আমার খুবই বোরিং লাগছে। সে তো ঠিক আছে অহনা, তুমি একবার মাকে একবার এই ব্যাপারে জিজ্ঞাসা করে নাও, না হলে মা হঠাৎ করে শুনলে খারাপ ভাববে। এই তোমাদের এই গাইয়াপানা দেখলে না আমার বিরক্ত লাগে একদম। এতে শাশুড়ি মাকে জিজ্ঞাসা করার কি আছে শুনি? আমার রুম আমি যেমন খুশি পেন্টিং করাবো, ফার্নিচার লাগাবো, এতে আমার পারমিশন নেওয়ার কি আছে? এ কি ধরনের কথা হলো অহনা? আমি তোমাকে একভাবে বলছি আর তুমি সেটা আলাদাভাবে মানে বার করছো। এ বাড়িতে মাই সব, তুমি যা করবে মায়ের পারমিশন নিয়েই করবে, ব্যাস, আমি আর কিছু জানি না। এই বলে রঞ্জন কিছুটা রাগ করেই বাড়ি থেকে বেরিয়ে যায়। রঞ্জন চলে যাওয়ার পর অহনা ঘর থেকে বেরিয়ে দেখে তার বড় জার সোমা উঠানে গোবর দিয়ে লাতা দিচ্ছে আর তার শাশুড়ি মা তাকে বলছে, বড় বৌমা, লাতা দেওয়াইতে দেখছি তোমার হাতে একেবারে পাকা। এত সুন্দর উঠান লাতা দিতে তো আমিও পারি না। বাবা বাবা, খুব সুন্দর হয়েছে। মা, আমাদের গ্রামে তো আমি প্রতি বছর আমাদের বাড়িতে গোবর দিয়ে লাতা দিতাম আর দীপাবলির রঙ্গিলি দেখে গ্রামে সবাই আমার নাম করত। ঠিক সেই সময় অহনা একটি হিল জুতা পরে
সেই উঠানের মধ্যে পা দেয় এবং ভিজে উঠানে পিছলে পড়ে যায়। এরপর সে চিৎকার করতে করতে বলে, ইস ছি, তোমরা কি করেছো এখানে? আর বড় বৌদি, তুমি এত নোংরা কেন? এই গোবর দিয়ে মেঝেতে কি সব করছো? আরে আরে ছোট বৌমা, এসব কি কথা বলছো? তুমি জানো কিছু? সামনে দীপাবলি আসছে, সেজন্যই তো বড় বৌমা বাড়ির দালান উঠোন সব নিকোচ্ছে। আর তুমি এখানে হিল জুতো পরে আসতে গেলে কেন শুনি? এই গ্রামের এইসব জিনিস দেখলেই না আমার কেমন ঘেন্না লাগে। আমি এখানে এসেছি আপনাকে একটা কথা বলার জন্য। আপনার ছেলেকে কদিন থেকে আমি বলছি আমার রুমটা নতুন করে রং করিয়ে দিতে আর ফার্নিচারগুলো রিনোভেট করার জন্য। সে কি বৌমা, এই তো গত মাসে তোমাদের বিয়ের আগেই আমি তোমাদের সবার ঘরে নতুন রং করে ফার্নিচার লাগিয়ে দিয়েছি, এরই মধ্যে আবার নতুন রং করবে? একই সামনে দীপাবলি আসছে, তাতে কত খরচ, এখন এসব করলে হয়? দীপাবলিতে আপনি খরচ করবেন, তাতে আমার কি শুনি? আমি কি আপনার জন্য আমার আনন্দে মাটি করব? তাছাড়া শহর থেকে আমার অনেক ফ্রেন্ডরা আসবে, এই একঘেয়েমি ঘর আর পুরানো ফার্নিচার দেখে ওরা সকলেই হাসাহাসি করবে। আমি এখন ওসব কিছু জানি না, আমি আজকেই মিস্ত্রিকে ডেকে সবকিছু নতুন করাচ্ছি। এই বলে অহনা ঘরের ভেতরে চলে যায়। এরপর সে তার মা জয়িতা দেবীকে ফোন করে সমস্ত ঘটনা বলে। সবকিছু শুনে জয়িতা দেবী বলেন, তুই কি তোর বাবার মতো মাথা মোটাই হয়ে থাকবি নাকি রে? আমার মেয়ে হয়ে তুই এত বোকা কি করে হয়েছিস শুনি? কেন মা, এতে আমার দোষ কোথায়? তুমি এভাবে বলছো কেন? আমার কথা শোন, এখন ওসব বন্ধু বান্ধবীদেরকে ডাকতে হবে না। তুই তো শাশুড়ির মন জয় করার চেষ্টা কর। দেখছিস না তোর বড় যা কেমন করে বাড়ির কাজ কাম করে শাশুড়ি প্রিয় হয়ে উঠছে। শেষে দেখবি বাড়ির সম্পত্তি সবকিছুই তোর বড় জায়ের নামে হয়ে যাবে, আর তুই কিছুই পাবি না। এভাবে জয়িতা দেবী অহনাকে শিখিয়ে দেন যে কিভাবে শাশুড়ির মন জয় করতে হবে। এদিকে রাধিকা দেবীর বড় বৌমা সোমা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তো এবং সারাদিন ধরে বাড়ির সমস্ত দায়িত্ব পালন করত। কিন্তু অহনা দুপুর 12টা অবধি ঘুমিয়ে থাকতো। পরের দিন সকালে উঠে অহনা তার শাশুড়িকে দেখিয়ে একটি ঝাঁটা হাতে নিয়ে ঘর পরিষ্কার করতে শুরু করে। তখন রাধিকা দেবী এসে বলেন, কি ব্যাপার ছোট বৌমা, আর সূর্য পূর্ব দিকের বদলে পশ্চিম দিকে উঠেছে নাকি? তুমি এত সকালে সকালে ঘুম থেকে উঠে পড়েছো, আবার তার উপরে ঝাঁটা নিয়ে ঘর পরিষ্কার করছো যে? মা, আমি আজ থেকে ঠিক করেছি আমিও বড় বৌদির মতো দীপাবলির জন্য ঘরদোর ঝাড়া মোছা সবকিছুই করব। সেজন্যই সকাল সকাল উঠে পড়েছি। খুব ভালো কথা বৌমা। বড় বৌমা, এদিকে শোনো তো, তোমাদের দুজনকে আমি একটা কথা বলে দিচ্ছি। দীপাবলির সময় তোমাদের দুজনকেই রঙ্গোলি করতে হবে। যার হাতে রঙ্গোলি সব থেকে সুন্দর হবে আমি তাকে উপহার স্বরূপ একটা সোনার নেকলেস দেব। সোনার নেকলেসের কথা শুনে অহনার খুব লোভ হয় এবং সে মনে মনে বলে, এই সোনার নেকলেসটা তো আমাকেই পেতে হবে। কোনোভাবে এটা আমি বড় বৌদিকে পেতে দেব না। তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। পরের দিন সকালে উঠে রাধিকা দেবী তার দুই বৌমাকে নিয়ে পূজার জন্য সমস্ত সামগ্রী কিনতে বাজারে যান। সেখানে গিয়ে সোমা তার শাশুড়ির সঙ্গে পূজার জন্য প্রদীপ, সলতে, রঙ্গোলি ইত্যাদি নানান প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে থাকে। অপরদিকে অহনা তার নিজের জন্য দামি শাড়ি কেনে এবং মেকআপের সামগ্রী কেনে। এমন সময় রাধিকা দেবী বলেন, আরে ছোট বৌমা, তুমি তো দেখছি নিজের কেনাকাটা করতেই ব্যস্ত। এদিকে এসো, আমরা এতগুলো জিনিস ধরাধরি করে নিয়ে যেতে পারছি না। ও হো মা, দীপাবলির জন্য নতুন ড্রেসও কিনবো না নাকি? এই দেখুন, আমি কত সুন্দর ডিজাইনার ড্রেস কিনেছি। ড্রেস কিনেছো তো, খুব ভালো কথা। এখন চলো, এগুলো একটু ধরাধরি করে নিয়ে চলো। আর বড় বৌমা, তুমি যদি কিছু কিনতে চাও তাহলে তুমিও কিছু কিনে নাও, একসঙ্গেই কেনাকাটা হয়ে যাবে। আমি কিছুই নেব না মা, বিয়ের এখনো অনেক গিফট রয়েছে, সেখান থেকেই কিছু একটা পরে নেব। এই বলে তারা সেখান থেকে বাড়ি ফিরে আসে। দীপাবলির দিন সোমা ভোর ভোর ঘুম থেকে উঠে সারা ঘরদোর পরিষ্কার করে, মিষ্টি বানায়, বিভিন্ন ধরনের খাবার দাবার রান্না করে, ঘর সাজায় এবং দীপাবলির প্রদীপ জ্বালায়। এদিকে অহনা তার নতুন ডিজাইনার ড্রেস পরে সারাদিন মেকআপ করতে করতেই সময় কাটিয়ে দেয়। সন্ধ্যাবেলায় হঠাৎ তার রঙ্গোলির কথা মনে পড়ে যায়। তখন সে স্টোর রুম থেকে গিয়ে আবিরের প্যাকেটগুলো নিয়ে আসে। সোনা যখন অন্যান্য কাজ করছিল তখন অহনা সোমার আবিরের কাজগুলো মিশিয়ে দেয় এবং মনে মনে বলে, আমার স্বাদের বড় বৌদি, এবার একটু মজা দেখাবো তোমাকে। তোমার আবিরে আমি কাজগুলো মিশিয়ে দিয়েছি, হাত দাও না, তাহলেই টের পাবে। এই বাজে আমি তোমাকে কখনোই জিততে দেব না, সোনার নেকলেস তো আমিই পাবো। এরপর দুই বৌমা মিলে রঙ্গোলি দিতে শুরু করে। সোমা যে আবিরে হাত দিয়ে রঙ্গোলি দেওয়া শুরু করে তখনই তার হাত কেটে রক্ত বের হতে শুরু হয় এবং তার হাত জ্বালা করে। তখন সে কেঁদে উঠে বলে, ও মা গো, এই আবিরে তো কাঁচের গুঁড়ো রয়েছে, এতে তো আমার হাত পুরো কেটে যাচ্ছে। এবার আমি কি করব? না না না, এভাবে হেরে গেলে চলবে না।
আজকে আমাকে রঙ্গোলিটা ভালো করে করতেই হবে। এই বলে সোমা একটি টুকরো কাপড় দিয়ে তার হাতটা ব্যান্ডেজ করে এবং মনে ভক্তি ও শ্রদ্ধা নিয়ে রঙ্গোলি দেওয়া শুরু করে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সে খুব সুন্দর একটি রঙ্গোলি তৈরি করে ফেলেছে। এদিকে অহনা রঙ্গোলি তৈরি করতে পারে না। সে ফোন দেখে দেখে ডিজাইন তুলতে চেষ্টা করে, কিন্তু প্রতিবারই তার ডিজাইন খারাপ হয়ে যায়। তখন সে বিরক্ত হয়ে বলে, দূর মোনার ডিম, এসব গায়ে একা জামা দ্বারাই হয় নাকি? কি বিচ্ছিরি লাগছে, তার উপরে আমার ডিজাইনের গাউনও রং লেগে গেল। ঠিক এমনই সময় রাধিকা দেবী সেখানে এসে উপস্থিত হন এবং তিনি সোমার রঙ্গোলি দেখে বলেন, আরে বড় বৌমা, তোমার হাতের রঙ্গোলি তো খুব সুন্দর হয়েছে, চমৎকার বানিয়েছো। তাহলে আজকে নেকলেসের বিজেতা তুমিই হলে। এই নাও তোমার নেকলেস। এই বলে তিনি সোমার হাতে নেকলেসটা তুলে দিতে চান। যখনই নেকলেসটা সোমা নিতে গেল, ঠিক তখনই তিনি দেখলেন তার হাতে ব্যান্ডেজ লাগানো এবং হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে, যা দেখে তিনি বলেন, এ কি বৌমা, তোমার হাত তো দেখছি কেটে গিয়েছে, কিভাবে এমনটা হলো? এমন সময় অহনা মনে মনে ভয় পেয়ে যায় এবং বলে, যা বড় বৌদি মনে আমার নাম এক্ষুনি বলে ফেলবে। সোমা সবকিছুই বুঝতে পেরেছিল, কিন্তু সে তার ছোট জায়ের দোষ ঢাকা দিয়ে বলে, উঠানের মধ্যে একটা কাঁচের টুকরো ছিল মা, আমি ঠিক দেখতে পাইনি, আর সেটাতেই আমার হাত কেটে গিয়েছে। সোমার উদারতা দেখে অহনা তার ভুল বুঝতে পারে এবং সে তার ভুল স্বীকার করে ও সোমার কাছে গিয়ে হাত জোড়ো করে ক্ষমা চাইতে থাকে এবং বলে, আমাকে ক্ষমা করে দাও দিদি, আমি তোমার রঙ্গোলিতে কাজ মিশিয়েছি। তুমি সবকিছু জেনে বুঝেও আমার দোষটা চাপা দিয়ে দিলে। আমি অনেক বড় পাপী দিদি। মা তোমাকে বেশি ভালোবাসেন, সেটা দেখে আমার হিংসা হয়, আর তার জন্যই আমি এসব করেছি। আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চাইতে হবে না বোন, তুমি যখন তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক বড়। আমি তোমাদের দুজনকেই সমান ভালোবাসি বৌমা। এই রঙ্গোলি কম্পিটিশন তো আমি ইচ্ছা করেই করেছিলাম, যাতে করে তুমি আগ্রহ নিয়ে এই কাজটা করতে পারো। এই নাও, তোমার জন্য আমি একটা নেকলেস এনেছি। এবার থেকে আর হিংসা করো না, ভালোবাসা নিয়ে থাকবে, দেখবে সংসারে শান্তি সুখ দুটোই আছে। এরপর থেকে অহনা পুরোপুরি পাল্টে গিয়েছিল এবং সে তার জা ও শাশুড়ির সঙ্গে মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।